আচ্ছা, আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে সিমেট্রি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। সিমেট্রিটা হচ্ছে আসলে আমাদের এই চ্যাপ্টারে এই বইয়ের সবচেয়ে কঠিন পার্ট, এবং আমরা চেষ্টা করব এটা বেসিক থেকে শুরু করে যতটুকু যাওয়া যায় বোঝার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 2D তে বলি আমরা, 2 ডাইমেনশনে ম্যাটেরিয়ালস এর অ্যাটম গুলোকে তোমরা মোরাললেস দেখেছো যে স্পেশাল কয়েকটা অ্যারেঞ্জমেন্ট সাজানো থাকে, তাই না? কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, এরকম পৃথিবীতে অনেক ম্যাটেরিয়াল আছে এবং তাদের প্রত্যেকের ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট, বাট ডিফারেন্ট হলেও আসলে তারা স্পেসিফিক কতগুলো অ্যারেঞ্জমেন্ট সাজানো থাকে এবং ম্যাটেরিয়ালের প্রপার্টি ওই সাজানোগুলোর সাথে রিলেটেড। তার মানে দুটো কমপ্লিট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের যদি অ্যাটমগুলোর সাজানোর বিন্যাস একই হয় তাহলে তাদের প্রপার্টিও সেম হয়, এবং সেই বিন্যাসটা সেম কিনা বোঝার জন্য আমরা যে টুলটা ইউজ করি, ক্যারেক্টারাইজেশন প্রসেস, সেটাই হচ্ছে সিমেট্রি। এবং আমরা দেখাতে পারি যে 2 ডাইমেনশনে অ্যাটম ইন টোটাল 17 টাইপস সাজানো হতে পারে, যেটা 17 প্লেন গ্রুপ বলা হয়। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এখানে সেই 17 প্লেন গ্রুপের দুটো এক্সাম্পল দেখানো হচ্ছে। সো এই ধরনের জিনিস তোমরা বুঝতে পারবা হয়তো আমাদের কোর্সের শেষের দিকে গিয়ে। আমরা একদম শুরুতে বেসিক থেকে শুরু করব যে হোয়াট ইজ সিমেট্রি। সো সিমেট্রি আমরা যদি ডিফাইন করার চেষ্টা করি, আমরা সিমেট্রিটা আসলে পড়া উচিত একদম ক্রিস্টালোগ্রাফির শুরুতে, বিকজ ল্যাটিস শুরুই হয় সিমেট্রি দিয়ে। এট দ্য সেম টাইম সিমেট্রি বোঝা অনেক ডিফিকাল্ট বলে আমরা ক্রিস্টালোগ্রাফির চ্যাপ্টার শেষ করে একদম লাস্টে এসে সিমেট্রি বোঝাই, যাতে কিছু কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে যায়। আদারওয়াইজ ক্রিস্টাল কিভাবে, আমি তোমাদেরকে সিমেট্রি কিছু এক্সাম্পল অন্যভাবে পড়িয়েছি, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে 2D তে 4-5টার বেশি সাজানোর কোনো ওয়ে নাই, তাই না? তারপরে দেখিয়েছিলাম যে কিভাবে ধীরে ধীরে 3D তে 7টা ক্রিস্টাল স্ট্রাকচার আসে, ওখান থেকে 14টা আসে। তো ওই সংখ্যাগুলো লিমিটেড, এন্ড দোজ আর লিমিটেড ডিউ টু দ্য সিমেট্রি। তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে স্কোয়ার, রেক্টেঙ্গেল, হেক্সাগোনাল, অবলিক, এই 4টার বাইরে সাজানো যায় না। এই সাজানো যায় না এই এই কথাটার কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটাই হচ্ছে সিমেট্রি। মানে দেখানো যায় যে অন্য কোনো ভাবে সাজানো হলেও তাদের সিমেট্রিটা সেম হয়ে যায়। ফলে এই সিমেট্রি পড়ার পরে তোমরা আরো ভালো বুঝতে পারবা কেন 2D তে আসলে 4টা বেশি সাজানো যায় না, কেন 7টার বেশি সাজানো যায় না, কেন 4টার মধ্যে রেখে আবার ল্যাটিস টাইপ আনা যায়। আমরা বলি 2D তে ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা বলো তো? 2D তে বলতে পারবা? 2D তে ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা? 4টা। 4টা। আর ল্যাটিস টাইপ কয়টা? একটা। একটা, কিন্তু কম্বিনেশনে কয়টা হয়? 5টা। জি স্যার। আবার 3D তে ক্রিস্টাল স্ট্রাকচার 7টা, আর ল্যাটিস টাইপ টোটাল কয়টা? 14। ল্যাটিস স্ট্রাকচার 4টা হওয়ার কথা ছিল 28টা, কিন্তু হয় 14টা। 14টা, ওটাকে আমরা ল্যাটিস টাইপ বলি, ব্রাভিস ল্যাটিস 14টা। আর 2D এর ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচার 4টা, সো ব্রাভিস ল্যাটিস হওয়ার কথা ছিল 4 দুগুণে 8টা, কারণ শুধুমাত্র ফেস সেন্টার সম্ভব, বডি সেন্টার আর সাইড সেন্টার এগুলো তো সম্ভব না 2D তে, তাই না? তো ফেস সেন্টার হলো 4 দুগুণে 8টা হওয়ার কথা, কিন্তু 5টা হয়। এর বেশি হতে পারে না। কেন হতে পারে না? কারণ সিমেট্রি সেম হয় না। হ্যাঁ, যেমন অবলিকের সেন্টার হয় না, হয় সিমেট্রি চেঞ্জ হয় না অথবা সিমেট্রি নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি? আমি আবারও একটু করি, আবারও একটু করে দেখাই। আমরা 2D তে বুঝলাম একটা হয় স্কোয়ার, একটা হয় রেক্টেঙ্গেল, একটা হয় অবলিক, এনি অ্যাঙ্গেল, আরেকটা হয় হেক্সাগোনাল, রাইট? মনে আছে? এগুলো এখন মনে থাকতে হবে। এই দুইটা সমান, এই দুইটা অসমান, অ্যাঙ্গেল 90, অ্যাঙ্গেল নট ইকুয়াল 90, এটা অসমান এটা, আর এখানে এটা সমান এটা, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে? আর একটা টাইপ নতুন হয়, সেটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা বলবো যে স্কোয়ার রেক্টেঙ্গেল হবে না, স্কোয়ারের সেন্টার হবে না। সরি, কেন হবে না? আমরা দেখাই দিব যে এই 5টাতে যে সিমেট্রি আছে, স্কোয়ার সিমেট্রিতে এক্সট্রা কোনো সিমেট্রি নাই। আবার অবলিকের মধ্যে সেন্টার দেওয়া যাবে না। কেন? কারণ এইখানে যে সিমেট্রি গুলো আছে, অবলিকের সেন্টার দিলে একটা সিমেট্রি নাই হয়ে যায়। কোন সিমেট্রিটা নাই হয়ে যায় মনে আছে? একটু বলছিলাম তোমাদের ক্লাসে, মনে পড়ে?
আচ্ছা আমরা পরে দেখবো আবার। ফোর সো ফোল্ড সিমেট্রি। 6-fold সিমেট্রি, 6-fold হবে। সো আমরা যেটা বলতে চাই যে অল উইল বি স্টাডিড ইন টার্ম অফ সিমেট্রি। তোমাকে নতুন কোনো স্ট্রাকচার তৈরি করতে হলে একটা মিনিমাম সিমেট্রি তোমাকে অ্যাড করতে হবে। অ্যাট লিস্ট কোনো সিমেট্রিকে তুমি ডিস্ট্রয় করতে পারবা না। ডিস্ট্রয় যদি করো তাহলে ম্যাটেরিয়ালস সেটাকে পারমিট করে না। The ability of crystal to repeat themselves in different position, তার মানে কি, এটা হচ্ছে ল্যাটিসের ডেফিনেশন, তাই না? রিপিটেশন মানে, so the ability of crystal to repeat themselves in different position under rotation, reflection and parallel translation or combination of these properties. কথাগুলো কি বোঝা যায়? আমরা দেখব। So rotation, reflection, parallel translation, combination, আমরা বলছি এগুলোর মাধ্যমে রিপিট হয়, রিপিটেশন। ল্যাটিসের যে রিপিটেশন হয়, ল্যাটিসটা কি? ল্যাটিসটা হচ্ছে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, রিপিটেশন। আচ্ছা তোমাদেরকে কি মোটিভ কি সেটা বলছিলাম? মোটিভ মোটিভ বলা হয় নাই না? আচ্ছা, means the possibility of transforming an object so then the object coincide with itself. Symmetry is the variance of object under certain transformation of the variable describing the object. Variance of the objects. আচ্ছা আমি আবার ছবি দিয়ে বোঝাবো তোমাদের। If an object can be rotated, reflected, displaced without changing the distance between the material points so that it comes into self-coincidence, then the subject is symmetric. And the combination preserve the distance and bring the object in coincidence called the symmetric operation. আচ্ছা আমাদের ল্যাঙ্গুয়েজে পড়ে বোঝা মুশকিল, আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখা যাচ্ছে তো না হোয়াইট বোর্ড? ক্রিস্টালে যদি মনে করো এরকম কতগুলো জিনিস আছে, অ্যাটম হতে পারে। আমরা এখন ক্রিস্টাল থেকে বের হয়ে যাই, মনে করো এগুলো কোনো একটা রুমের মধ্যে চেয়ার রাখা হয়েছে, ঠিক আছে? কতগুলো চেয়ার রাখা আছে, তুমি প্রত্যেকটা চেয়ারের একটা সার্টেন পাশে একটা পয়েন্ট দাও, প্রত্যেকটা চেয়ারের পয়েন্ট দিলাম। এখন যদি চেয়ার গুলা সরায় ফেলো তাহলে পয়েন্ট গুলা কিরকম না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই যে একটা অ্যারেঞ্জমেন্ট, এটা কি রেগুলার? পিরিওডিসিটি এবং রেগুলার, এটাকে আমরা ল্যাটিস বলতে পারবো। যদি চেয়ার গুলো এরকম থাকে তখন আমি যদি পয়েন্ট গুলা কিভাবে নেই, তাহলে দেখা যাবে যে পয়েন্ট গুলো রেগুলার হয় নাই, তাই না? এটাকে আমরা ল্যাটিস বলতে পারবো না। আচ্ছা এটা একটা বিষয়। এখন মনে করো আমি, এটা একটা ল্যাটিস, তাই না? ল্যাটিস আমরা যখন রেসিপ্রোকাল ল্যাটিস করছিলাম সেখানে আমরা দেখাইছি যে কোন কোনটাতে, মনে আছে? এটা 0 0 0 1 0 0 2 0 0, কোন কোনটাতে আছে কোন কোনটাতে নাই, ওভাবে করে তৈরি করি আমরা। এটা একটা ল্যাটিস। ল্যাটিসের এই পয়েন্টের সাথে তুমি এখানে একটা অ্যাটম বসাও ক্রিস্টালে, বোঝা যাচ্ছে? এখন এটা কি হলো? ক্রিস্টাল, রাইট? তাহলে এখানেও একটা অ্যাটম বসাও ল্যাটিসের। এখানে একটা অ্যাটম বসলাম। এখন বলো এটা কি ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার হলো? কি ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার এটা? কিউবিক। আমি যদি এইভাবে বসাই তাহলে কি স্ট্রাকচার হলো? কিউবই রয়ে গেছে। কিউবি রয়ে যাচ্ছে, যদিও 1 2 3 4, হ্যাঁ কিউবি রয়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্স কি? লেন্থের ডিফারেন্স, ডিসটেন্স। তো ডিসটেন্সের কারণে কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয় না, প্রপার্টি চেঞ্জ হয় না। একটা ম্যাটেরিয়াল ছোট বড় এই কারণে তার প্রপার্টি চেঞ্জ হবে না, দুইজনেরই কন্ডাক্টিভিটি সিমিলার হবে, দুইজনেরই অন্য প্রপার্টি সিমিলার হবে।
কিন্তু তারা দুজনে কিউবিক। এখন আমি যদি এখানে আরেকটা অ্যাটম বসাই, চেঞ্জ হয়ে যাবে স্যার। বডি সেন্টার্ড হয়ে যাবে। এই যে পয়েন্টে একটা অ্যাটম বসালাম, এটাকে বলা হয় মোটিভ। এটাকে কি বলে? মোটিভ। পয়েন্টের সাপেক্ষে আমরা যে জিনিসটা বসাচ্ছি একটা পয়েন্টের সাথে, একটা ল্যাটিসকে যেটা দিয়ে আমরা সাজাচ্ছি, সেটাকে বলা হয় মোটিভ। মোটিভ যে একটা অ্যাটম হতে হবে নট নেসেসারিলি। তোমরা কি সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার পড়েছো? জি স্যার। সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটা কি বলতো? সোডিয়াম অ্যাটমের চারপাশে অনেকগুলো ক্লোরিন অ্যাটম থাকে। সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটা কে ক্লিয়ারলি বলতে পারবা? কেউ ড্র করছো কখনো সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার? সোডিয়াম ক্লোরাইড একটা সিম্পল সিম্পল কিউবিক স্যার। স্যার মোটিভটা স্যার ইজ সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন স্যার। একটা সোডিয়াম আয়নের চারপাশে আর কি 6টা ক্লোরিন অ্যাটম। এই আচ্ছা, দেখার চেষ্টা করি। সোডিয়াম ক্লোরাইড, ওটা তো স্যার সিম্পল কিউবিক স্যার। সোডিয়াম ক্লোরাইড সিম্পল কিউবিক। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এফসিসি, ইন্টারপেনিট্রেটিং এফসিসি, টু ইন্টারপেনিট্রেটিং এফসিসি সোডিয়াম ক্লোরাইড। টু ইন্টারপেনিট্রেটিং এফসিসি। আচ্ছা, দেখি তোমাদেরকে দেখাইতে পারি কিনা এটা। Okay. আচ্ছা, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। মনে করো সবুজটা হচ্ছে ধরো ক্লোরিন। ওকে, তাহলে ক্লোরিনের স্ট্রাকচারটা কি? এফসিসি। এফসিসি। ক্লোরিনের স্ট্রাকচারটা এফসিসি। সোডিয়ামও কিন্তু এফসিসি, বোঝা যায়? সোডিয়ামও কিন্তু এফসিসি। ওই মাঝখানে নীলটা যদি চিন্তা করেন আমি যদি সোডিয়ামও কিন্তু এফসিসি, তুমি যদি আরেকটা ল্যাটিস বাড়ায় দাও তাহলে সোডিয়াম এফসিসি তৈরি করবে। এখানে তো ইয়ে দিয়ে দেখানো যাচ্ছে না, কার্সর দিয়ে। তোমরা এই যে এজের দুইটা সোডিয়ামকে চিন্তা করো, দুইটা এজের সেন্টারের, সেভাবে তো দেখানো যাবে না আসলে। আচ্ছা, তোমরা উপরের প্লেনটা খেয়াল করো, একটু দেখতে পাচ্ছ? উপরের প্লেনটা মনে থাকবে, খেয়াল করো ভালো করে। উপরের প্লেন একটা এফসিসি আর এজের সেন্টারে আছে সোডিয়াম, তাই না? জি আচ্ছা, স্যার। আমরা ড্র করে বোঝাই। তোমাদের যে ছবিটা দেখতে পাইলা, সেখানে দেখতে পাইছো যে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, তাই না? আর এখানে তোমরা সোডিয়াম দেখতে পাইছো, রাইট? আচ্ছা, এটাকে যদি বর্ধিত করো, ইনক্রিজ করো, তাহলে কি এই জায়গাগুলোতে সোডিয়াম আসবে না? রাইট? এবার এই স্ট্রাকচারটা তাকায় দেখো এইটুকুর মধ্যে, এফসিসি না? জি স্যার। বোঝা যাচ্ছে? তাহলে কি হলো এখানে? অ্যান্সার দাও, কি বুঝতেছো? স্যার এইটা এখানে মাঝখানে তো একটা থাকতে হবে, মাঝখানে তো আছে। ঠিক আছে,
তাহলে এফসিসি হচ্ছে না দুইটাই? জি স্যার, দুটো আচ্ছা। FCC হচ্ছে। এবার তুমি একটা তোমার সামনে চিন্তা করো, মনে করো তোমার সামনে এরকম দুইটা এফসিসি স্ট্রাকচার তৈরি করা আছে, রাইট? তুমি যদি এটাকে একটু পুশ করতে পারো, তুমি দুইটা বক্স মনে করো, তোমার হাতে দুইটা বক্স, তুমি দুইটা 3D কে হাতে নিয়ে রাখছো একটা একটা ভিতরে পেনিট্রেট করে, এটাকে যদি একটু ঠেলা দাও, ঠেলা দিয়ে এই পাশে নিয়ে আসো, তাহলে কি ঘটবে বলো তো? যদি এটাকে এখানে নিয়ে আসতে পারো তাহলে কি ঘটবে বলো, কেউ রিপ্লাই করো। স্যার মানে হুম, অ্যাটম গুলা সব অ্যালাইন হয়ে যাবে। তখন এফসিসি কি হবে? কয়টা হবে এফসিসি? একটাই থাকবে, একটা হবে, কিন্তু প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে কয়টা অ্যাটম থাকবে? দুইটা হবে। সবাই কি বুঝতেছো এটা? Yes, sir. জি এখানে স্যার। দুইটা দুইটা এফসিসি আছে, একটা এফসিসি আরেকটা এফসিসি থেকে কতটুকু ট্রান্সলেট করেছে বলো তো? a/2। জি স্যার। একটা এফসিসি থেকে a/2 ট্রান্সলেট করেছে, রাইট? Yes, sir. এখানে দেখো, মনে করো এখানে একটা এফসিসি ছিল এরকম, খেয়াল করো, মনে করো এখানে একটা এফসিসি ছিল এরকম। এখন তুমি এই এফসিসি এর মধ্যে দুইটা করে অ্যাটম আছে প্রত্যেক পয়েন্টে, তুমি একটা অ্যাটমকে একটু বের করে এই জায়গাটায় নিয়ে আসলা, রাইট? সরাই দিলা, তার মানে কি দুইটা করে অ্যাটম থেকে একটা অ্যাটমকে সরাই দিলা। ক্লিয়ার? আগের স্ট্রাকচারটা কি ছিল? আগের স্ট্রাকচার ছিল এরকম, আগের স্ট্রাকচার ছিল এরকম, এগুলোর সাথে সাথে একটা করে লাগানো ছিল ডাবল অ্যাটম, তুমি একটু রিপ্লেস করে দিলা, তাহলে ডান দিকে সরে গেল, তাহলে তো সোডিয়াম ক্লোরাইড নাকি? আচ্ছা, এখন আমরা যদি বলি তাহলে এই যে এই দুইটা পয়েন্ট, আমি এই জায়গাটায় চাইলে এখন একটা এই দুইটার মিডলে একটা পয়েন্ট বসাতে পারি না? এখানে যেমন দেখো, এখানে এই দুইটার সাথে কি এখানে পয়েন্ট দিতাম, 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 ফলে আমার একটা এফসিসি ল্যাটিস হতো। বুঝে গেছে? এখানে আমি এই দুইটার মিডল একটা পয়েন্ট দিই, এই দুইটার মিডলে একটা পয়েন্ট দিই, এই দুইটার মিডলে একটা, এই দুইটা মিডলে একটা, এই দুইটা মিডলে একটা, আবারও এফসিসি হচ্ছে না? কি করছি বুঝতে পারছো? জি স্যার। আমি দুইটা এফসিসি না, আমি বলতে চাচ্ছি এটা একটা এফসিসি। পার পয়েন্টে কয়টা অ্যাটম? দুইটা অ্যাটম। এই কনসেপ্টটাই দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। আমরা এখানে দুইটা এফসিসি ক্রিস্টাল বলতে পারি, অথবা বলতে পারি এফসিসি পার পয়েন্টে দুইটা অ্যাটম। এই একটা অ্যাটম আর দুইটা অ্যাটম, এই জিনিসটাকে বলা হয় মোটিফ। দিস ইজ মোটিফ। তো একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হোক যে মোটিফ নট অনলি এ সিঙ্গুলার এলিমেন্ট, মোটিফ বলতে একাধিক এলিমেন্ট হতে পারে, একাধিক অ্যাটম হতে পারে, 60টা অ্যাটম হতে পারে একটা মোটিফ, একটা ল্যাটিস পয়েন্টে 60টা অ্যাটম বসানো যেতে পারে ফুলার C60 তে। ঠিক আছে? আচ্ছা, সো অনেকগুলো অ্যাটম ইয়েতে বসানো যেতে পারে। এখন এই মোটিফটাকে তুমি যখন রিপিট করবা, তখন সেটাকে আমরা বলবো সিমেট্রি। সিমেট্রির মধ্যে সবচেয়ে প্রথম যে সিমেট্রিটা আসে বাই ডেফিনেশন, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন সিমেট্রি সবচেয়ে কমন। কিভাবে? তুমি এখানে একটা মোটিভ বসাইলা, এটাকে ট্রান্সলেট করলা একটা ভেক্টর দিয়ে, এটাকে আবার ট্রান্সলেট করলা একটা ভেক্টর দিয়ে, আবার ট্রান্সলেট করলা একটা ভেক্টর দিয়ে। আমরা কিন্তু এখন ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করতেছি। মনে রাখতে হবে যে এই কন্ডিশন ফুলফিল না করলে থার্মোডাইনামিক্যালি স্টেবল হয় না। ফলে পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালেই এমন কোনো অ্যাটম থাকবে না যে এইগুলো ফলো করবে না। ট্রান্সলেশন বোঝা যাচ্ছে? সে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস একটা সার্টেন ডিস্টেন্সে রিপিট করতে থাকবে। এটাকে ট্রান্সলেট বলে না? ট্রান্সলেট মানে কি? সরিয়ে দেওয়া, রাইট? স্লাইড করে সরিয়ে দেওয়া। স্লাইড ও সেখানে অন্য জিনিস। সো ট্রান্সলেট মানে একটা স্ট্রেট ডিরেকশনে সরিয়ে দেওয়া। এই যে সিম্পল সিমেট্রি, এটাকে আমরা বলবো ট্রান্সলেশন। কারণ যদি এটা কি ট্রান্সলেশন হলো বলতো? না স্যার। কারণ ডিস্টেন্স সেম নেই। কিন্তু এখানে যদি বলি তাহলে এটা ট্রান্সলেশন হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ফার্স্ট সিমেট্রি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ট্রান্সলেশন সিমেট্রি। এখন পর্যন্ত যতটুকু দেখাইছি, আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা আবার ইয়েতে যাই। তাহলে
তাহলে দেখো যে জিনিসগুলো বোঝাচ্ছিলাম এগুলো হচ্ছে আর দিয়ে নরমালি নন সিমেট্রিক মোটিভ বোঝানো হয়, কারণ মোটিভ ইটসেলফ কিন্তু সিমেট্রিক হতে পারে। একটু আগে আমরা মোটিভ বসাছিলাম, মোটিভে কয়টা অ্যাটম ছিল? একটা পয়েন্টে দুইটা অ্যাটম ছিল। দুইটা ছিল, চারটা হতে পারে, ছয়টা হতে পারে। আমরা এরপরে দেখাবো যে ওই পয়েন্টে যে অ্যাটম গুলো বসেছে তারা নিজেদের মধ্যেও সিমেট্রিক্যালি আছে কিনা। মনে করো চারজন গোল হয়ে বসে আছে এরকম, তো সেটাকে বোঝানোর জন্য আমরা আর ইউজ করি। আর হচ্ছে একটা লেটার যার মধ্যে ইটসেলফ কোনো সিমেট্রি নাই, বোঝা যায়? যেমন বি, বি এর মধ্যে সিমেট্রি আছে, তুমি মাঝখান দিয়ে কেটে দিলে দুই পাশে একরকম। আর এর মধ্যে কোনো সিমেট্রি নাই, এই জন্য আমরা মোটিভ হিসেবে আর ইউজ করি। আর এর পাশে একই জায়গায় একটা করে পয়েন্ট বসাইছি, পয়েন্ট গুলাকে ল্যাটিস পয়েন্ট বলে। এই পয়েন্ট গুলাকে অ্যাটাচ করে দেখো ইউনিট সেল পাওয়া যায়। তো বুঝতে পারছো কেন বলছিলাম যে সিমেট্রিক ক্রিস্টালোগ্রাফি শুরুতে পড়তে হয়? বিকজ ক্রিস্টালোগ্রাফি ল্যাটিসের ডেফিনিশন শুরুই হয় সিমেট্রি থেকে, কিন্তু তখন এটা বোঝানো মুশকিল ছিল। এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে আমরা এখানে দেখো এ বি সি ডি, এখানে কোনটা ল্যাটিস না বলতো? বি তো বি হবে না, রাইট? জি স্যার, বি হবে না। বি তে সিমেট্রি ঠিক মতো নাই। সি, সি তেও সিমেট্রি ঠিক মতো নাই। এ আর ডি তোমার সিমেট্রি ঠিক মতো মেনটেন করেছে, সিমেট্রি রিপিটেশন হয়েছে। তো সি তে তো মেবি আছে সিমেট্রি। সি তে নাই, সি তে অল্টারনেট এফসিসি পজিশন আছে। একটাতে এফসিসি আছে মিডল নাই, একটাতে এফসিসি আছে মিডল নাই, দেখা যায়? এই যে এই জায়গাগুলোতে কোনো ইয়ে নাই। কোনটারই তো মাঝখানে নাই স্যার। কেন? এই যে এখানে মাঝখানে আছে, এটা একটা এফসিসি, আর এটা একটা সিম্পল কিউব, এটা একটা এফসিসি, আবার এটা একটা সিম্পল কিউব, বোঝা যাচ্ছে? এই যে মাঝখানে আছে, তারপরটা মাঝখানে নাই, বোঝা যায় না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ধীরে ধীরে যাবো ভেতরে। আমরা বলেছি 2D তে ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা? চারটা না? ব্রেভিস ল্যাটিস হচ্ছে 5টা। আমরা যদি পয়েন্ট গ্রুপ চিন্তা করি, সিমেট্রি, সিমেট্রিক পয়েন্ট, আচ্ছা আমরা 5টা ব্রেভিস ল্যাটিস পেয়েছি 2D তে, তাই না? আর 3D তে কয়টা ব্রেভিস ল্যাটিস পেয়েছি? 14টা। 14টা। এই 5টাকে আমরা আবার বিভিন্ন ভাবে সাজাইতে পারি, তাই না? এক এক পয়েন্টে এক এক রকম ভাবে, এই যে একটু ট্রান্সলেট করে দিলাম, সোডিয়াম ক্লোরাইড দুইটাকে একটু সরাই দিলাম, এভাবে ইন টোটাল 2D তে 17 ভাবে সাজানো যায়, 17 পয়েন্ট গ্রুপস। এবং 3 ডাইমেনশনে 206 ভাবে সাজানো যায়। আমাদের বইতে আছে, আমাদের কাছে বই আছে এমন যেখানে এই 206টারই ডিটেইল এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে? আমি ক্রিস্টালোগ্রাফি যে মাস্টার্স ক্লাসটা নেই, সেখানে আমরা 17 গ্রুপ পর্যন্ত ডিটেইল পড়ানোর চেষ্টা করি আমি, ঠিক আছে? 206 এগুলো যাদের কাজে লাগে নিজেরা পড়তে পারে, একটা দুটো হয়তো দেখাই দিতে পারি, ভেরি ডিফিকাল্ট। সো তোমাদের ক্ষেত্রে আসলে 17 পয়েন্ট গ্রুপ পারবা না তোমরা, তোমরা হয়তো জাস্ট বেসিক সিমেট্রি গুলো বোঝার চেষ্টা করবা। সো এর বাইরে কোনো অ্যাটমিক স্ট্রাকচার, কোনো অ্যারেঞ্জমেন্ট সম্ভব না। পৃথিবীতে যত অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট থাকুক না কেন, যেইখানে যে ম্যাটেরিয়াল থাকুক না কেন, এই 206 প্রকারের বেশি পাবা না। 206টা টাইপস, এটাকে আমরা পয়েন্ট গ্রুপ বলি, কম্বিনেশন অফ সিমেট্রি বলি। কম্বিনেশন মানে কি? যেমন রোটেশন একটা সিমেট্রি, ট্রান্সলেশন একটা সিমেট্রি, রোটেশন এবং ট্রান্সলেশন একসাথে করলে সেটা আরেকটা সিমেট্রি। এইভাবে ইন টোটাল 3 ডাইমেনশনে 206টা সম্ভব, এর বেশি সম্ভব না। ক্লিয়ার? এখন আসো রোটেশনাল সিমেট্রির ক্ষেত্রে, আমরা ট্রান্সলেশনটা শেষ করেছি। রোটেশনাল সিমেট্রিটা কেমন? তোমাদের ক্লাস কখন এর পরে? 11টা স্যার। তো রোটেশনাল সিমেট্রিটা কেমন দেখো, এই যে এই জায়গাটা, এই বক্সটাকে যদি দেখো, এই বক্সটার 90 ডিগ্রি সেন্টারের সাপেক্ষে 90 ডিগ্রি রোটেশন হয়, তাই না? তুমি দেখো, তুমি যদি এই বক্সটাকে রোটেট করতে থাকো, বক্সটাকে রোটেট করো, তাহলে 90 ডিগ্রি পরে এই এজটা কি এই এজের উপর চলে আসবে না? রাইট সাইডটা
জি স্যার। টপ সাইডে চলে আসবে। যেহেতু 90 ডিগ্রি পরে সে এখানে আসে, আবার 90 ডিগ্রি পরে এখানে আসে, আবার 90 ডিগ্রি পরে এখানে আসে, এন্ড দেন अगेन 90 ডিগ্রি পরে এখানে আসে, 4 বার রোটেট করার পরে 360 ডিভাইডেড বাই 4, এই কারণে আমরা এটাকে বলি 4-fold রোটেশনাল সিমেট্রি। তাহলে একটা স্কয়ার ল্যাটিসে 4-fold সিমেট্রি থাকে, তাই না? একটা এখানে স্কয়ার ফোল্ড ল্যাটিস, ওয়ার্ডটা কি মিনিং করে স্যার? আবার বলো। স্যার স্যার ফোল্ড মিনিংটা কি, মানে ফোল্ড ওয়ার্ডটা কি মিনিং করে? 4-fold মিনিং করছে এইখানে যে অ্যাটমটা আছে, জি স্যার বারবারই ড্রয়িং এ যাওয়া লাগে। মনে করো তোমার এই যে অ্যাটম গুলো আছে স্কয়ার ল্যাটিসে, তুমি যদি যে কোনো জায়গায় দেখো, আমি যদি এই পেজটাকে, কাগজটাকে ঘুরাইতে শুরু করি, হ্যাঁ এই পেজটা এভাবে রইলো, আমি যদি পেজটাকে ঘুরানো শুরু করি, রোটেট করি, তাহলে পেজটা প্রথমে এই পজিশনে আসবে, তাই না? আমি যদি এটা একটা পেজ চিন্তা করো, আমি পেজটাকে রোটেট করতেছি, বাঁকা করে রাখলাম, রাইট? এদিকে রোটেট করতেছি, এদিকে, ঠিক আছে? পেজটাকে যখন আরেকটু রোটেট করবো তখন এটা এরকম হয়ে যাবে, রাইট? আমি যদি বলি এই অ্যাটমের নাম্বার হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে রোটেট করার পর এখন এটা 1 না? বুঝতে পারছো? এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বোঝা যাচ্ছে? সো 1 এর পুরাতন পজিশন হচ্ছে এটা, ওল্ড। 1 এর নিউ পজিশন হচ্ছে এখানে, তাই না? তুমি যদি আবার রোটেট করো তাহলে 1টা এখানে আসবে, তারপর 1টা এখানে আসবে, তারপর 1টা এখানে আসবে। কয়বার রোটেট করতে হয় তার নিজের জায়গায় আসতে হলে? 4 বার। 4 বার। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, আমি যদি সেন্টারে দাঁড়াই, সেন্টারে দাঁড়ায় তুমি যদি এর দিকে ফিরে থাকো, তোমাকে চোখ বন্ধ করে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আবার চোখ খুলে দেওয়া হয়, তুমি দেখলে বুঝবাই না তুমি কোন দিকে ফিরে আছো। বোঝা গেছে? একটা বিশাল স্কয়ার ল্যাটিস আছে কোনখানে, অনেক বড় একটা স্কয়ার ল্যাটিস আছে, মনে করো একটা বনের মধ্যে অনেক গাছ লাগানো আছে। তোমাকে যদি মিডলে চোখ বন্ধ করে দাঁড়া করে দিয়ে এদিকে রাখা হয়, এরপর চোখ বন্ধ করার পরে তোমাকে যদি এই 4 ডিরেকশনে যে কোনো একটা ডিরেকশনে ফিরিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু কোনোদিন আইডেন্টিফাই করতে পারবে না তুমি এর আগে কোন দিকে ফিরেছিলা। বোঝা গেছে? কারণ তুমি যদি মনে রাখো যে ঠিক আছে আমি যেদিকে ফিরেছিলাম সামনে একটা গাছ ছিল আর আমার দুই পাশে দুইটা গাছ ছিল, তোমাকে যদি এদিকে ফিরিয়ে দেওয়া হয় তুমি সেম জিনিসটাই পাবা, সামনে গাছ পাবা, দুই পাশে দুইটা গাছ পাবা, কোনো ডিফারেন্স নাই, রাইট? তাহলে কত ডিগ্রি পর পর এই সিমিলার জিনিসটা পাচ্ছ তুমি? 90 ডিগ্রি। এবং অলওয়েজ ইউ হ্যাভ টু ডিভাইড 360 উইথ 90, টোটাল রোটেশন অ্যাঙ্গেল ইকুয়াল টু 4। তার মানে তোমার 4-fold সিমেট্রি, তুমি প্রতি 90 ডিগ্রি পর পর তুমি সেম জিনিসটা পাচ্ছ, এবং 4 টাইম মুভ করার পরে তুমি আগের জায়গায় ফিরে আসছো। আমি যদি একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করি, খেয়াল করো, একটা রেক্টেঙ্গেল তোমাকে যদি এখানে দাঁড়া করায়, আমি তোমাকে যদি আমি এখানে দাঁড়া করায় দেই, তাহলে এখানে তোমাকে যদি চোখ বন্ধ করে এদিকে ফিরে রাখি, কিছুক্ষণ পরে যদি এদিকে ফিরে দেই, তুমি কি ডিফারেন্স বের করতে পারবা? বলো তো। জি স্যার। হুম, পারবো স্যার। বলো কিভাবে পারবা বলো তো। স্যার এই ডিসটেন্সটা কম বেশি, একদিকে কম একদিকে বেশি। একদিকে কম একদিকে বেশি। স্যার প্রথমে দেখা যাবে যে বাম দিকে ডিসটেন্সটা বেশি আর ডান দিকে কম, কিন্তু আচ্ছা, ঘোরানোর পরে রাইট রাইট, তোমার ডান কথা বুঝতে দিকে পারছি আমি। তো তোমাকে যদি আমি এদিকে না ফিরাই এদিকে ফিরাই দিই, তাহলে বুঝতে পারবা? না স্যার, তখন বোঝা যাবে। তখন তোমার বাম দিকে একই থাকবে, রাইট? জি স্যার। মানে তুমি যদি এখানে মনে রাখো যে আমার গাছের এই গাছ থেকে বাম দিকের গাছটা ডিস্টেন্স বেশি, তুমি যদি এদিক ফিরো তখন তুমি দেখবে এই গাছ থেকে বাম দিকের গাছের ডিস্টেন্স বেশি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো আমি যদি এটাকে রোটেট করি, একটা স্কোয়ার, স্কোয়ারকে যদি তুমি রোটেট করো, স্কোয়ার এটাকে যদি রোটেট করি, রোটেটিং পজিশন, রাইট? এরপরে সে এই এজটা এই এজ এর উপরে এসে পড়বে। কিন্তু রেক্টেঙ্গেলকে যদি আমি এটার সাথে রোটেট করি, পরের ছবিটা কি এরকম হয়ে যাবে না? জি স্যার। 90 ডিগ্রি রোটেট করলে তাহলে কি সিমিলার হইলো? না স্যার। হইলো না। না আমি যদি আরো রোটেট করি তাহলে এই বাহুটা কিসের হবে? এটার উপর চলে আসবে, রাইট? ইয়েস স্যার। জি স্যার।
এই পয়েন্টটা কোথায় যাবে? এখানে যাবে, আর এই পয়েন্টটা এখানে যাবে, রাইট? এই যে পয়েন্টটা, এটা হচ্ছে এই পয়েন্টটা, রোটেট করতে করতে এখানে চলে আসবে। তাহলে এটাকে আমরা কত ফুল সিমেট্রি বলবো? 240 হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কয়টা ফোল্ড দেখলাম? ওয়ান ফোল্ড কিন্তু অলওয়েজ থাকে, বুঝছো? ওয়ান ফোল্ড কিছুই না, এটা অলওয়েজ, যে কোনো অ্যাটমেরই ওয়ান ফোল্ড আছে। 360 ডিগ্রি রোটেট করলে তো তার জায়গাতেই আসবে, রাইট? আমরা 2 ফোল্ড দেখলাম, আমরা 4 ফোল্ড দেখলাম। আচ্ছা, আর কি সম্ভব? 3 ফোল্ড সম্ভব, 6 ফোল্ড সম্ভব। 3 ফোল্ড এবং 6 ফোল্ড সিমেট্রি। আচ্ছা, মনে করো এটা একটা এফসিসি। এফসিসি তে কত ফোল্ড হবে? এফসিসি, রাইট? এটার যদি একদম মিডলে বসাই আমরা, তাহলে কত ফোল্ড সিমেট্রি হবে এই পয়েন্টের সাপেক্ষে বলো তো? থ্রি ফোল্ড সিমেট্রি হবে না? আচ্ছা, এখান থেকে বাদ দিই। 3 ফোল্ড তো স্যার রেক্টেঙ্গেল হয়, এই স্যার ত্রিভুজে হবে স্যার। এটা ত্রিভুজ না? ত্রিভুজে হবে স্যার। এটা কি ত্রিভুজ না? ত্রিভুজ না, এটা একটা ট্রায়াঙ্গেল। এসিসি 3টা পয়েন্ট, পিছুতে 3টা পয়েন্ট থাকলেই তো এই 3টাকে অ্যাড করলে একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়, রাইট? এটা যদি, আচ্ছা আমি এখানে থেকে এটা নিয়ে বাদ দিছি, এটা একটু ঝামেলা আছে মধ্যে। যেহেতু একটা ট্রায়াঙ্গেল, আমি তোমাদের ইয়ে থেকে দেখাই, হেক্সাগোনাল। হেক্সাগোনাল শেপটা দেখতে কেমন? হেক্সাগোনালের সেন্টারে কত ফোল্ড সিমেট্রি বলো তো? 6 ফোল্ড 6 ফোল্ড। এটা আমাদের হেক্সাগোনাল স্ট্রাকচার, রাইট? এর আগে বলেছি আমরা যে এটাও কিন্তু হেক্সাগোনাল ড্র করি আমরা, তাই না? এটাকে কি বলে? অবলিক। জি স্যার। অবলিকের সাথে হেক্সাগোনাল এটাকেও বলে, হেক্সাগোনাল এটাকেও বলে। যে এটার সাথে নরমাল অবলিকের ডিফারেন্স কি? নরমাল অবলিকে এ এবং বি সমান হবে না, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে? নট ইকুয়াল টু 90, নট ইকুয়াল টু 60। আর হেক্সাগোনালের ক্ষেত্রে অবশ্যই এটা এটা সমান হবে, আর অ্যাঙ্গেলটা কত হবে? 60। 60 ডিগ্রি কয়টা অ্যাঙ্গেল আছে? দুইটা। 6টা। সরি স্যার, 6টা। 6 into 60 কত? 360 ডিগ্রি, রাইট? তাহলে এখানে কত ফোল্ড সিমেট্রি আছে সেন্টার থেকে? 6 ফোল্ড। 6 ফোল্ড সিমেট্রি আছে। আচ্ছা, তাহলে এখানে 6 ফোল্ড পাইলাম আমরা। এর আগে 2 পাইছি, 4 পাইছি, 1 আছে। এখন এখানে একটা থ্রি ফোল্ডটা দেখাচ্ছি তোমাদের। 3 fold symmetry. আচ্ছা, হেক্সাগোনালের এইটুকুর মাঝখানটাকে চিন্তা করো, এইটুকুর মিডলে এই জায়গাটা কি 3 ফোল্ড আছে না? এই পয়েন্টে জি স্যার। এখানে 1, এখানে 2, এখানে 3। ক্লিয়ার? সো রোটেশনাল সিমেট্রি এই কয়েকটা সম্ভব। 1, 2, 3, 4, 6। আমরা প্রথম শিখেছি ট্রান্সলেশনাল সিমেট্রি, এখন শিখতেছি রোটেশনাল সিমেট্রি। 1, 2, 3, 4, 6 এর বাইরে রোটেশন সম্ভব না। একটা জিনিস খেয়াল করো, এটা একটা অবলিক, তাই না? অবলিক না, হেক্সাগোনাল। এটা এটা সমান, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এখানে একটা অ্যাটম আছে,
এটাই তো হেক্সাগোনাল স্ট্রাকচার, রাইট? আমরা যদি অন্য অ্যাটম গুলাকে চিন্তা করি, অন্য অ্যাটম গুলা এভাবে আছে। ঠিক আছে? সবাই বুঝতেছ? এখন দেখো, আমরা বলেছি সেন্টার রেক্টেঙ্গেল হয়, কিন্তু আমরা বলেছিলাম সেন্টার হেক্সাগোনাল হয় না। কেন হয় না দেখো, তুমি যদি এই অবলিকের মাঝে একটা সেন্টার বসায় দাও, তাহলে এদিকেও একটা অবলিক আছে, তাই না? না, সেটারও একটা সেন্টার বসবে, রাইট? এখানেও একটা সেন্টারে বসবে। তাহলে কি সেন্টারে 6 ফোল্ড সিমেট্রি থাকে? আর সিমেট্রি থাকে না। তার মানে তাহলে সেন্টার্ড হেক্সাগোনাল কেন হয় না? 2D তে আমরা বলেছি 4টা স্ট্রাকচার, স্কয়ার, রেক্টেঙ্গেল, অবলিক এন্ড হেক্সাগোনাল। এর মধ্যে শুধু সেন্টার রেক্টেঙ্গেল হয়। আমরা বলেছি সেন্টার কিউব হয়, সেন্টার স্কয়ার হয় না, কারণ সেন্টার স্কয়ার নতুন কোনো সিমেট্রি অ্যাড করে না। আবার এখানে বলছি সেন্টার হেক্সাগোনাল হয় না, কারণ কি সেন্টার হেক্সাগোনাল হলে সে তার 6 4 সিমেট্রিটাকে নষ্ট করে দেয়। সে কারণে অ্যাটম কোনোদিন কোনো হেক্সাগোনাল স্ট্রাকচারের সেন্টারে বসতে পারে না, সে তার কোনো সিমেট্রি নষ্ট করতে দিবে না, তো সিমেট্রি ডিস্ট্রয় করা যাবে না। আমাদের রেক্টেঙ্গেলে কিন্তু সিমেট্রি নষ্ট হয় না। দেখো, রেক্টেঙ্গেল 4 ফোল্ড, তুমি যদি সেন্টার দাও তার কি 4 ফোল্ড নষ্ট হচ্ছে কোনোভাবে? খুব ভালো মতো খেয়াল করো, মনে করো এটা হচ্ছে রেক্টেঙ্গেল, রাইট? তাহলে কিন্তু এদিকেও আরেকটা রেক্টেঙ্গেল আছে, এদিকেও আরেকটা রেক্টেঙ্গেল আছে, এদিকেও আরেকটা রেক্টেঙ্গেল আছে। এখন তুমি যদি এখানেও বসো তাও 4 ফোল্ড। দেখো সেন্টার গুলো 4 ফোল্ড দিবে, দেখছো? কোশ্চেন আসতে পারে যে আমরা বললাম যে ঠিক আছে সিমেট্রি নষ্ট করা যাবে না, তাহলে বসাবো কেন? কারণ এখানে একটা এক্সট্রা সিমেট্রি তৈরি হয়েছে। এই এক্সট্রা সিমেট্রি যেটা তৈরি হয়েছে সেন্টার রেক্টেঙ্গেলে, বুঝতে পারছো কথাটা? তোমার নতুন স্ট্রাকচার আসার দুইটা লজিক, একটা হচ্ছে সিমেট্রি নষ্ট করা যাবে না, আর একটা হচ্ছে অ্যাটলিস্ট একটা হলো এডিশনাল সিমেট্রি পয়েন্ট তৈরি করতে হবে। যেমন সেন্টার স্কয়ার কেন হয় না? কারণ এখানে যে কয়টা সিমেট্রি আছে এখানে সেই কয়টাই সিমেট্রি আছে, তাইলে হবে না, সিমেট্রি অ্যাড হইতে হবে। এখান থেকে এখানে এক্সট্রা কোনো না কোনো সিমেট্রি আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু হবে না। এখানে একটা এক্সট্রা সিমেট্রি আছে সেন্টার রেক্টেঙ্গেল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্লাইড সিমেট্রি। এটা আমরা পরে দেখব, গ্লাইড সিমেট্রি আমরা সেখানে পরে যাব। আমরা আপাতত শুধু রোটেশন নিয়ে চিন্তা করতেছি। সো রোটেশন কয়টা সম্ভব? 1 2 3 4 6, আচ্ছা 5 ফোল্ড রোটেশন এটা সম্ভব, যেটাকে আমরা কোয়াসি ক্রিস্টাল বলি। কোয়াসি ক্রিস্টাল এটা ম্যাটেরিয়াল, ক্রিস্টাল না, এটা হচ্ছে অলমোস্ট ক্রিস্টালের মতো একটা ম্যাটেরিয়াল। ওইখানে অনেক সময় 5 ফোল্ড সিমেট্রি দেখা যায়। এখন তোমাদেরকে টিএম এর ট্রান্সমিশনের ছবির কথা বলছিলাম, তাই না? হেক্সাগোনাল ক্ষেত্রে তোমরা এরকম দেখতে পাবা, কিন্তু এইরকম স্ট্রাকচার কখনো কম্পিউটারের ছবিতে দেখতে পাবা না, মানে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে। কারণ এটা কত ফুল সিমেট্রি বলতো? বোঝা গেছে? এগুলো কিন্তু ডিফ্রাকশন পিক দেখাইছি না তোমাদেরকে? ডিফ্রাকশন পিক গুলা ধীরে 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 লাইট হয়ে যায় মাঝখান থেকে। টিএম এর ডিফ্রাকশন পিক তোমাদেরকে কম্পিউটারে দেখাইছি আমি ক্লাসে, ঠিক আছে? এরকম কখনো দেখতে পাবা না। একটা স্কয়ার ল্যাটিসকে তুমি যদি টিএম করো তাহলে আলটিমেটলি ছবিটা দেখতে পাবা এরকম। এগুলো হচ্ছে ডিফ্রাকশন পিক। তোমরা এখন একটু একটু বুঝবা, তোমরা এক্সআরই করছো তো। এটা মনে করো 100 এর জন্য, এটা হচ্ছে 010 এর জন্য, বোঝা যায়? এটা হয়তো 20 এরকম করে আর কি, 200 এর জন্য, এটা 020 এর জন্য পিক। তাহলে এই যে চারদিকে 4টা গেছে, কারণ কি? ওখানেও একই কথা, ঠিক সিমেট্রি যেটা ক্রিস্টালে আছে এক্সআরডি তো সেই সিমেট্রিটা পেয়ে যাবা, এক্সআরডি পাবা, কিন্তু 5 পাবা না। 5 ইজ নট পসিবল। 5 কেন পসিবল না সেটা একটু দেখাই শুধুমাত্র তোমাদের।
তোমরা কি এখন পর্যন্ত বুঝতেছো? জি স্যার। ভালো মতো চিন্তা ভাবনা করবে, তাহলে ভালো বুঝতে পারবে। এটা একটু দেখো। আচ্ছা, আমাকে তো আবার সেই ছবিতেই যেতে হবে আলটিমেটলি, একটু ড্র করে দেখাতে হবে আগে, প্রমাণটা দেখানোর আগে। মনে করো এখানে কতগুলো অ্যাটম আছে, রাইট? আমি বলতে পারি না যে এই অ্যাটমটাকে আমি 90 ডিগ্রি রোটেট করে এখানে নিয়ে আসছি, বোঝা যায়? অ্যাটম 1 কে 90 ডিগ্রি রোটেট করে 1 প্রাইম পজিশনে নিয়ে আসছি। ক্লিয়ার? রোটেশনাল সিমেট্রি না এটা? আবার এই অ্যাটম 2 কে আমি 1 এর সাপেক্ষে রোটেট করে 2 প্রাইম পজিশনে নিয়ে আসছি, নাকি বলা যায়? জি স্যার বলুন। তার মানে আমি এই যে অ্যাটমের পজিশনটা, এটাকে আমি রোটেশন দিয়ে বলতেছি। আবার আমি যদি অবলিকের কথা বলি, যখন অবলিক এভাবে থাকে তখন কি আমি বলতে পারি যে এই অ্যাটম 1 কে আমি 60 ডিগ্রি রোটেট করে 1 প্রাইম পজিশনে আনছি? এটার সাপেক্ষে বলা যায় না? এটা একটা অবলিক। অবলিকের 1 কে 1 প্রাইমে আনছি আমি কত কত ডিগ্রিতে? 60 ডিগ্রি রোটেট করে। অ্যানসার দাও। এটাকে আমি বলতে পারি 120 ডিগ্রি রোটেট করে এখানে নিয়ে আসা যায় 1 ডাবল প্রাইম পজিশনে, বলা যায়? বলা যায় স্যার। তাহলে ছবিটা একটু খেয়াল করো, আমি 1 নাম্বার অ্যাটমকে রোটেট করে 1 প্রাইমে নিয়ে আসছি। তার মানে আমি কি ছবিটা কিভাবে ড্র করতে পারি? জাস্ট এইটুকু ড্র করতে পারি না? এই দুইটা অ্যাটম আমি এটাকে রোটেট করে এখানে নিয়ে আসছি, আর এটাকে রোটেট করে এখানে নিয়ে আসছি। কত ডিগ্রি রোটেট করা সম্ভব বলো তো? এরকম কত কত ডিগ্রি বলো, অ্যান্সার দাও। কে পারবা? কত কত ডিগ্রি রোটেট করা সম্ভব এরকম ল্যাটিস গুলার মধ্যে? 90 ডিগ্রি সম্ভব, 60 ডিগ্রি সম্ভব, 120, 180, 180 ডিগ্রি সম্ভব, 120 ডিগ্রি সম্ভব, আর কোনো তো সম্ভব না, রাইট? আমি যদি স্কোয়ার বা রেক্টেঙ্গেল দেখি তাহলে দেখতে পাবো এই পয়েন্টে 90 ডিগ্রি আসছে। আর 120 কোথায় আসবে? অবলিকে, তাই না? অবলিকের ক্ষেত্রে এটা 120 ডিগ্রি রোটেট করবে, অবলিকের ক্ষেত্রে এটা 60 ডিগ্রি রোটেট করবে। যদি 5 ফোল্ড হতে হয় তাহলে এটা কত ডিগ্রি রোটেট করতে হয় বলো তো? 360 ডিভাইড বাই 5 কত হয়? 72। 72 ডিগ্রিতে যদি রোটেট করা যায় তাহলে আমরা যে ল্যাটিস পাবো সেটা হচ্ছে 5 ফোল্ড। এখন আমরা দেখতে চাই যে থিওরিটিক্যালি আমি কি 72 ডিগ্রিতে রোটেট করতে পারি কিনা। তাহলে এখন এই ছবিটা বুঝতেছো কোথা থেকে আসছে? এ একটা অ্যাটম, এ প্রাইম একটা অ্যাটম, এ প্রাইম অ্যাটমকে আমি এ এর সাপেক্ষে রোটেট করে বি তে নিয়ে আসলাম আলফা অ্যাঙ্গেলে, এবং এ প্রাইম অ্যাটমকে এ প্রাইমের সাপেক্ষে রোটেট করে বি প্রাইমে নিয়ে আসলাম। তাহলে এই আলফা অ্যাঙ্গেলের পরিমাণ কত কত হতে পারে? 90, 60, 120, 180। যদি 72 ডিগ্রি পসিবল হয় তাহলে 5 সিমেট্রিও পসিবল হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো যে আমাদের তো ট্রান্সলেশন সিমেট্রিও আছে না? ট্রান্সলেশন সিমেট্রি ছাড়া তো ল্যাটিস হতে পারে না। যদি এ এবং এ প্রাইমের ডিসটেন্স টি হয় তাহলে বি এবং বি প্রাইমের ডিসটেন্স কত হবে বলো তো? বলো। না, এটা কত হবে ইন টার্ম অফ টি ধরলে? এটা টি এর পূর্ণ গুণিতক হইতে হবে না? এটা কি বোঝো তোমরা নাকি বুঝতেছো না? ইন্টিজার হইতে হবে। ইন্টিজার কেন হইতে হবে দেখো তো। আবার দেখো, একটু দূরে দূরে অ্যাটম নিয়ে দেখাই তাহলে বুঝবা। দূরে দূরে অ্যাটম নিলে বুঝতে পারবা। মনে করো এটা একটা অবলিক, অবলিক তো এভাবে থাকবে তাই না? অবলিক হচ্ছে না, হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আবার এই দিকে চিন্তা করলে এভাবে, রাইট? এটা একটা হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট।
এটা একটা হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট, দেখো এটা অবলিক, ঠিক আছে। আচ্ছা এখন মনে করো আমি এই অ্যাটমটাকে নিলাম আর এই অ্যাটমটাকে নিলাম, একটা দুইটা তিনটা ডিস্টেন্স না। আচ্ছা আর একটু ড্র করি। এখন এই অ্যাটমটাকে আমি রোটেট করে মনে করো এখানে নিয়ে আসলাম। কত ডিগ্রি রোটেট করছি বলো তো? 60। ওকে, আবার এটাকে রোটেট করে এখানে নিয়ে গেছি। এখন দেখো এই ডিস্টেন্সে যদি এ হয়, তুমি যে ডিস্টেন্সেই যাও না কেন সেটা কি এ এর ইন্টিজার টাইমস হবে না? বোঝা যায়? জি স্যার। অথবা তুমি ছোট্ট জায়গাটাই থাকো, এই অ্যাটম আর এই অ্যাটম, তুমি যদি এই অ্যাটমকে এখানে নাও আর এই অ্যাটমকে এখানে নাও, এই ডিস্টেন্সটা যদি এ হয়, দেখো এই ডিস্টেন্সটা কত এখানে? টুয়াইস এ। এটা কি ভগ্নাংশ হওয়ার কোনো সুযোগ আছে? নাই, কেননা এই লাইনের প্রত্যেকটাই কি হবে? এ ডিস্টেন্সে থাকতে হবে, রাইট? জি স্যার। তার মানে ট্রান্সলেশন কিন্তু এ ছাড়া পসিবল না, তোমার ট্রান্সলেশন এ হইতেই হবে, এর পূর্ণ গুণিতক হতেই হবে ইন্টিজার। তার মানে আমি এটাকে ধরলাম টি, এটাকে ধরলাম টি প্রাইম, তাহলে এম যদি একটা পূর্ণ ইন্টিজার হয় তাহলে টি প্রাইম সমান এম টি হবে না? টি যদি এম যদি একটা পূর্ণ ইন্টিজার হয় তাহলে টি প্রাইম সমান কি? এম টাইমস টি হবে, রাইট? আচ্ছা এখন দেখো আমরা যদি বলি যে এই লাইনটা দেখো, টি প্রাইম সমান এম টি, এটা তো ঠিক, টি প্রাইম সমান এম টি, মানে টি এর একটা ইন্টিজার টাইমস হবে টি প্রাইম। আচ্ছা আরেকটা হচ্ছে টি প্রাইম সমান টি মাইনাস টুয়াইস টি কজ আলফা, এটা কি বোঝো? টি প্রাইম সমান টি মাইনাস টুয়াইস টি কজ আলফা। আমি প্রমাণটা শেষ করে আজকে তোমাদের ক্লাস শেষ করে দেবো। এটা হচ্ছে টি, রাইট? এটা হচ্ছে টি প্রাইম। আচ্ছা তাহলে টি প্রাইম সমান হচ্ছে টি মাইনাস টুয়াইস টি কজ আলফা। এটা কি? আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। তাহলে এটার থেকে এটার উপর যে লম্বটুকু আসছে এই ডিসটেন্সটা কি? এটা আসলে এভাবে ইয়ে করা যাবে না, এই সেট থেকে করা যাবে কি? এটা যদি কজ আলফা হয়, স্যার ওই ডিসটেন্সটা হেলানো ডিসটেন্সটা তো না না হেলানো না, ডিসটেন্সটা কস। একটু ঝামেলা আছে, ছবিটা একটু ডিফারেন্ট ভাবে ডকুমেন্ট সুবিধা হতে হচ্ছে, তাহলে একটু চিন্তা করি এক মিনিট। টি প্রাইম টি মাইনাস প্লাস টি কজ আলফা, টি কজ আলফা কোনটা এখানে? আলফাটা 90 এর বড়, তো এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। টি কজ আলফা, আচ্ছা আমি যদি ভেতরের দিকে রাখি তাহলে কি হবে? ভেতরের দিকে রাখলে ও ইয়েস রাইট 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 রাইট, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখো আবার দেখো, মনে করো এটা এখানে আছে, আমি বোঝার সুবিধার্থে শুরুতে বাইরে নিলাম না রোটেট করে, ঠিক আছে? এটা তো রোটেট করে এখানে আসছে, রাইট? এটা রোটেট করে এখানে গেছে, আমি বোঝার সুবিধার্থে ছবিটাকে ভিতরে আঁকলাম। দেখো মনে করো রোটেট করে বাইরে যায় না, রোটেট করে ভিতরে আছে, যেহেতু পজিটিভ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ছবি বুঝতে সুবিধা হয়। কোনো সমস্যা আছে এই ছবির সাথে? আগের ছবি, আগের ছবিতে জাস্ট একটু বেশি রোটেট করছিলাম, তাই না? আলফাটা 90 চেয়ে বেশি ছিল আগে নাকি? আলফাটা ছিল 90 চেয়ে বেশি। এবার আমি ছবি বোঝার সুবিধার্থে 90 থেকে ছোট রাখলাম, ঠিক আছে? ক্লিয়ার?
এখন একটা জিনিস বলো যে এই ডিস্টেন্সটা যদি টি হয় তাহলে এই ডিস্টেন্সটাও কি টি না? এটাই তো এখানে রোটেট করে আসছে। হ্যাঁ, তুমি এই অ্যাটমটা কিন্তু রোটেট করে এখানে আনছো এটার সাপেক্ষে। এটা একটা সার্কেল না? এটা সার্কেলের রেডিয়াস টি না? তুমি 1 কে রোটেট করে 1 প্রাইমে নিয়ে গেলা ও এর সাপেক্ষে, তাহলে 0 ও 1 সমান ও 1 প্রাইম সমান টি না? জি স্যার। তুমি তো রোটেট করেছো অ্যাটমটাকে, তাহলে এই ডিসটেন্সটা যদি টি হয় তাহলে এই ডিসটেন্সটাও টি, রাইট? আচ্ছা, তাহলে আমার এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, আমি রোটেট করে এই দুটো পজিশন পেলাম। এটা হচ্ছে আমার টি প্রাইম, এটা হচ্ছে আমার টি। তাহলে দেখো এইটা কত টি, এটা কত আলফা, তাহলে এইটুকু কত হবে? টি কত আলফা। জি স্যার। আবার এখান থেকে যদি লম্ব টানো তাহলে এটুকু কত হবে? টি কজ আলফা। জি স্যার। তাহলে টি প্রাইম সমান কত হবে? টি মাইনাস টুয়াইস টি কজ আলফা। জি স্যার। এখন তোমরা যে ছবিটি একটু আগে দেখতেছিলে, দেখলে হঠাৎ করে একটু বোঝা মুশকিল হয়, বিকজ আলফাটা বড় হয়ে গেছে বলে, কিন্তু কিছু যায় আসে না, আলফার অ্যাঙ্গেল ই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। টি মাইনাস টুয়াইস টি কজ আলফা মানে এই ভ্যালুটা টি প্রাইম ইজ লেস দ্যান টি। আর যখন তুমি আলফা যখন 90 বড় হয়ে যাবে তখন অ্যাঙ্গেল মাইনাস হয়ে যাবে, ভ্যালু মাইনাস মাইনাসে প্লাস হয়ে আলটিমেটলি টি প্রাইম উইল বি গ্রেটার দ্যান টি। একই কথা, রাইট? সো বড় অ্যাঙ্গেল থাকলে দেখতে সুবিধা সমস্যা হয়, মানে আসলে অ্যাটম দুটোকে তুমি কাছে নিয়ে আসো, চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার কজ আলফা। ক্লিয়ার? এবার এবার কোনো কনফিউশন আছে? না স্যার। সিম্পল জিওমেট্রি। এই টিটা এখানে চলে আসছে, এটা হচ্ছে টি কজ আলফা, এটা টি কজ আলফা। টি মাইনাস টুয়াইস টি কজ আলফা সমান টুয়াইস টি প্রাইম। অনেক বইতে অনেক ভাবে প্রমাণগুলো করে, বাট এটা ক্লিয়ার, বাকিগুলো ক্লিয়ার না অনেক জায়গাতেই। আমি প্রমাণটা শেষ করে ছেড়ে দিচ্ছি তোমাদের। সো টি প্রাইম সমান হচ্ছে টি মাইনাস টুয়াইস টি কজ আলফা, আর টি প্রাইম সমান কি এম টি। আগেই বলছি টি প্রাইম হচ্ছে এম টি। টি প্রাইম হবে টি এর ফুল ইন্টিজার, যদি টিটাকে আমি ইউনিট সেল রিপিটেশন ডিসটেন্স ধরি, তাহলে mt ইকুয়াল টু টি মাইনাস টুয়াইস টি কজ আলফা। কজ আলফা সমান হচ্ছে, তুমি যদি কমন নাও 1 মাইনাস m বাই 2, টিটা কাটাকাটি গেল, তাহলে কজ আলফা সমান হচ্ছে, কজ আলফা সমান কত থাকতেছে? mt, আর টি তো চলেই গেল, তাহলে m না, 2 টি বাম দিকে যাবে, 1 মাইনাস m বাই 2 আসে, তাই না? এখন দেখো কজ আলফার, এখন দেখো কজ আলফার ভ্যালু কত হতে পারে? আমি যদি পরম মান ধরি, এটা তো অবশ্যই 1 এর চেয়ে বড় হতে পারে না, কজ আলফার ভ্যালু 1 এর থেকে বড় হতে পারে না। কজ আলফার ভ্যালু যদি 1 এর থেকে বড় না হতে পারে, তাহলে 1 মাইনাস m এর ভ্যালু কি হবে? 2 এর থেকে ছোট হতে হবে। কজ আলফা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস m বাই 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস m ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, রাইট? জাস্ট 2 টাকে ডান পাশে নিয়ে গেলাম, 1 মাইনাস m বাই 2 হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 1, তো 2 টা ডান দিকে নিয়ে গেলে 1 মাইনাস m ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, তার মানে 1 মাইনাস m এর ভ্যালু কত হতে পারে? -2, -1, 0, 1, 2, যেহেতু ইন্টিজার হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই 5টা ভ্যালু পসিবল। এই 5টা ভ্যালু পসিবল। এখন আমরা যদি বসাই তাহলে দেখতে পাবা যে তুমি একটা একটু করে বসাও কজাল, এখানে তুমি 1 মাইনাস m এর ভ্যালু একবার -2 বসাও, যেমন 1 মাইনাস m যদি -2 বসাই তাহলে কি হবে বলো তো? -2 কাটাকাটি গেলে কজ আলফা সমান -1, তাহলে আলফা সমান কত হবে? 180 ডিগ্রি না? জি স্যার। বুঝা যায়? আবার কজ আলফা সমান যদি আমি 1 বসাই তাহলে কি হবে? সরি, 1 মাইনাস m সমান যদি 1 বসাই তাহলে কজ আলফা সমান হাফ হবে, তাহলে হাফ মানে কত? 90 ডিগ্রি। জি স্যার। 90 ডিগ্রি মানে পাই বাই 2। তার মানে এই যে 5টা ভ্যালু -2, -1, 0, 1, 2, এই 5টা ভ্যালুর জন্য তুমি কি পাবা? পাই, টুয়াইস পাই বাই 3, পাই বাই 2, পাই বাই 3, 0। এই 0 মানে কি? 6, 4, পাই বাই 3 120 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি, পাই 180 ডিগ্রি, টুয়াইস পাই বাই 3 120 ডিগ্রি। তার মানে দেখো জিওমেট্রিক্যালিও
তুমি যদি বলো যে আমি রোটেট করব, তাহলে এটাকে অবশ্যই টি এর পূর্ণগুণিতক হতে হবে, এ বি ডিসটেন্স অবশ্যই টি হইতে হবে। এই ধরনের কন্ডিশনে 72 ডিগ্রি আসার কোনো সুযোগ নাই। তার মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় 5-fold সিমেট্রি কোনোভাবেই পসিবল না। এখানে আমরা কেন ইন্টিজার নিচ্ছি, কারণ বলা হচ্ছে m যেহেতু একটা ইন্টিজার, সুতরাং 1 মাইনাস m অবশ্যই একটা ইন্টিজার হবে। m যেহেতু একটা ইন্টিজার, 1 মাইনাস m অবশ্যই একটা ইন্টিজার হবে। তার মানে 1 মাইনাস m/2 অবশ্যই ইন্টিজার হবে, কারণ cos আলফা লেস দ্যান ইকুয়াল টু 1। আমি সাথে সাথে ধরে নিলাম -2 -1 0 1 2। কেন 1.1 1.2 2.2 সংখ্যাগুলোকে নেই? বিকজ cos আলফা সমান হচ্ছে 1 মাইনাস m/2। m যদি ইন্টিজার হয় তাহলে 1 মাইনাস m ইন্টিজার হবে। তার মানে 1 মাইনাস m যদি লেস দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে 1 মাইনাস m এর ভ্যালুটা শুধুমাত্র ইন্টিজারে নিতে পারে, -2 1 0 1 2। কখনোই -1.5 1.2 এগুলো আসবে না, কারণ m ও ইন্টিজার 1 ও ইন্টিজার। ক্লিয়ার? সো 1 মাইনাস m যদি লেস দ্যান ইকুয়াল টু 2 হয় এবং এটা যদি ইন্টিজার হয়, তাহলে 5টা প্রবাবল নাম্বার আছে, -5 -1 0 1 2। এই 5টা হচ্ছে 5টা করেসপন্ডিং অ্যাঙ্গেল যারা 5-fold সিমেট্রিক। দেখো 1 fold হচ্ছে আলফা ইকুয়াল টু টুয়াইস পাই, আলফা ইকুয়াল টু পাই মানে 2 fold, আলফা ইকুয়াল টু টুয়াইস পাই 3 মানে 3 fold, পাই/2 মানে 4 fold, এন্ড পাই/3 মানে 6 fold। সো এই 5টার বাইরে রোটেশন সম্ভব না। সো আজকে আমরা সিমেট্রিক কি সেটা মোটামুটি বুঝলাম। ট্রান্সলেশন সিমেট্রি, নরমাল ট্রান্সলেশনের উপর বেস করে আমরা রোটেশনে আসছি। এখন আমরা শুধুমাত্র সিমেট্রি অপারেশনগুলোর নাম শিখতেছি। ঠিক আছে, আমরা শুধুমাত্র সিমেট্রি অপারেশনগুলোর নাম, আমরা এগুলো বলা অপারেশন অফ ফার্স্ট কাইন্ড। তোমরা এখন যেগুলো দেখতেছো অপারেশন অফ ফার্স্ট কাইন্ড। আমি ট্রান্সলেশন বলেছি, রোটেশন পড়াচ্ছি, এরপরে তোমাদেরকে রিফ্লেকশন পড়াবো। তারপরে চলে যাবে সেকেন্ড কাইন্ড, সেখানে হচ্ছে ইনভার্সন আছে, তারপর আছে কম্বিনেশন, রোটো রিফ্লেকশন, রোটো ইনভার্সন, স্ক্রু, লটস অফ থিং। এগুলো হচ্ছে আমাদের এই যে দেখো ধীরে ধীরে যাবে। এই যে হাই লেভেলের জিনিস আছে, হাই লেভেলের জিনিসগুলো কিছু নাই। আমি 3D তে যাচ্ছি না, এগুলো তোমাদের বেসিক সিমেট্রি গুলো তো শিখতেই হবে অপারেশন। আমি তোমাদের প্লেন গ্রুপ গুলো শেখাবো না, প্লেন গ্রুপ গুলো হয়তো শেখাবো না, কারো ইন্টারেস্ট হলে পড়লাম। আমি যদিও কোনো বার 2 আনানো পড়াইছি এগুলা। এগুলো হচ্ছে তোমার 17 প্লেন গ্রুপ আইডেন্টিফিকেশন। এই যে এটা হচ্ছে 17টা প্লেন গ্রুপ, টোটাল 17টা। এটা আমি ক্লাসে পড়াইছি তোমাদের 2 আনানো প্রতি বছরে মোরাললেস। আমি জানি না এবার করাতে পারবো কিনা, বিকজ এগুলো অনলাইনে বোঝানো খুব মুশকিল 17টা আইডেন্টিফাই করা। বাট অ্যাটলিস্ট অবশ্যই তোমাদেরকে সিমেট্রি এলিমেন্ট গুলো শিখতে হবে। সিমেট্রি এলিমেন্ট গুলো শিখতে হবে। তোমরা দেখবা যে পৃথিবীর যত জায়গায় যাও, বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন পুরাতন বিল্ডিং গুলো অনেক ডিজাইন করা থাকে, তাই না? এরকম সবগুলো এই সিমেট্রি আন্ডারে পড়ে, সবগুলো। এই সিমেট্রির বাইরে কিচ্ছু পাবা না, এমন কোনো ডিজাইন পাবা না যেটা তোমার PMM2 PMA2 P1M1 PM11 PM12 বা P1A1 এগুলোর বাইরে করা সম্ভব 1D তে। 2D তে যদি যাও তাহলে তোমাকে অবশ্যই এই ডিজাইনগুলোর মধ্যে থাকতে হবে। P4MM P2MM, তুমি দেখবা যে কোনো একটা টাইলস এর মধ্যে ডিজাইন করা আছে, অবভিয়াসলি 17 রকম, কারণ ডিজাইন মানেই একটা সিমেট্রি। এবং সেই সিমেট্রি তোমরা বাইরে যাও, বিভিন্ন জায়গায় টাইলস দেখো, কোনোভাবেই এই ডিজাইনের বাইরে তুমি যেতে পারবা না। এর বাইরে কোনো কিছু থাকা মানেই র্যান্ডম, তার মধ্যে কোনো মিল নেই। বোঝা যাচ্ছে? আমরা আগামী দিন আবার রোটেশনাল সিমেট্রি যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তোমরা মনে পরে বেশ কয়েকজন আসছে, তাই না? রোল নাম্বার 56। স্যার এক্সআরডি তো স্যার শেষ হয়নি স্যার, কিছু বাকি ছিল। স্যার 57 এক্সআরডি তে কি বাকি ছিল? ম্যাথ বাকি ছিল একটা নাকি? না, এক্সআরডি তে তোমাদের এ এর ভ্যালু, আচ্ছা এর ভ্যালু বের করা শিখেছি না স্যার? লাস্ট ক্লাসে স্যার স্লাইডটা তো স্যার দেন নাই স্যার, এইজন্য একবার কি মনে নাই স্যার। লাস্ট ক্লাসে বলছিলেন স্যার যে কিছু পড়ে আসছে পরে স্যার আপনি আবার পড়াবেন আরো কিছু বলছিলেন। ও আচ্ছা, এক্সআরডি একটু বাকি আছে না? আচ্ছা ঠিক আছে, দেখাই দেব, অসুবিধা নেই। স্যার রোল 40, আচ্ছা 32। আমি অ্যাবসেন্ট রোল গুলোকে আবার বলছি। রোল 4, রোল 9, 11, আচ্ছা রোল 16 কি আসছো? 16 কেটে দিলাম কেন? আচ্ছা 16, রোল 26, 28, 30, 31, 32, 31 আছে স্যার 32 আছে। 30, 31 আছে স্যার। 31, 32 দুজনই আছে না? 31, 32, 31, 32, ওকে। 36 তো নাই। রোল 39, 40, 41,
স্যার 41 40 আছে 40 আছো 41 আছে স্যার 41 আছো 41 আছো 40 আছো ওকে then 49 50 51 52 প্রেজেন্ট স্যার 52 52 আছো না আচ্ছা 52 আছো 53 54 55 প্রেজেন্ট স্যার 55 আছো ঠিক আছে 56 ইয়েস স্যার 56 আছো 57 Yes, sir. 7 আছো 59 Yes, sir. 60 আচ্ছা 69 roll number 16 batch roll 7 Yes, sir. 16 batch roll 7 আছো 16 batch roll 26 14 batch roll 18 15 batch roll 14 13 batch roll 20 0922 ঠিক আছে স্যার 18 ব্যাচ 54 18 batch 54 আচ্ছা batch 54 okay